আসসালামু আলাইকুম। যারা আজকের লাইভটিতে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি স্কুল অফ এক্সিলেন্সের পক্ষ থেকে। স্কুল অফ এক্সিলেন্সের যে ফাইনাল রিভিশন কোর্স এইচএসসি 26 ব্যাচের জন্য, তাদের জন্য আজকে আমাদের ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের এই লাইভ ক্লাসটি। এবং এই লাইভ ক্লাসটিতে আমাদের মূলত টপিক হচ্ছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। অর্থাৎ তোমরা ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের যে মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিং এবং ইনভেস্টমেন্ট ডিসিশন ও অর্থাৎ বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে যে টপিকটি তোমরা নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়, অনেকগুলো ম্যাথ থাকে, এখানে গাণিতিক সমস্যা থাকে। তো এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আমরা আমরা আমাদের জায়গা থেকে, আমার জায়গা থেকে বিশেষ করে আমি তোমাদেরকে গাণিতিক মানে প্রত্যেকটি থিওরির সাথে কীভাবে গাণিতিক সমস্যাগুলো মেলানো যায় এই অধ্যায়ের, এবং সাথে পাশাপাশি যে জটিল এমসিকিউগুলো আছে সেগুলো কীভাবে সলভ করা যায় সেটি আমরা আমরা মূলত দেখাচ্ছি। এবং আমাদের ফাইনাল রিভিশন কোর্সটি আসলে কিভাবে পরিচালিত হবে, এই ক্লাসগুলো কেমন হবে, তারই একটি স্বচ্ছ ধারণা তোমরা কিন্তু আজকের এই ক্লাসটি থেকে পেয়ে যাবা। আমাদের এইচএসসি 26 বা ফাইনাল রিভিশন কোর্সের জন্য 26 ব্যাচের জন্য আমাদের মানবিক এবং আলিম এবং হচ্ছে কমার্সের জন্য প্রত্যেকটি গ্রুপের জন্যই কিন্তু আমাদের ফাইনাল রিভিশন কোর্স, এবং তোমরা চাইলে এনরোল করতে পারো। এখানে বাংলা, ইংরেজি, আইসিটির পাশাপাশি মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের সকল গ্রুপ সাবজেক্টগুলো কিন্তু একসাথে পড়ানো হবে। তো আমরা আর দেরি করব না, তোমরা যারা জয়েন করেছো চাইলে তোমার বন্ধুদেরকে মেনশন করতে পারো, চাইলে শেয়ার করতে পারো। এবং তোমাদের যে কোনো সমস্যা আজকের এই ক্লাসটিতে যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে কমেন্টে জানালে আমি অবশ্যই সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলো আমরা দেরি না করে আমাদের ক্লাসটি শুরু করে দিই। আমরা প্রথমেই আমাদের যে টপিক মূলধন বাজেটিং এটি নিয়ে শুরু করব। তো মূলধন বাজেটিং মূলত হচ্ছে এর ইংরেজি কি? মূলধন বাজেটিং ইংরেজি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। তো এই যে ক্যাপিটাল, মূলধন, মূলধন কথাটা কখন আমাদের ব্যবহৃত হয়? এখন মূলধন বাজেটিং, মূলধনের সাথে যখন বাজেটিং কথাটি আসবে তখনই এটি লং টার্ম অর্থাৎ দীর্ঘমেয়াদী কথা হয়ে যাবে, অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত জড়িত বিষয় কিন্তু আমাদের এই মূলধন বাজেটিং। অর্থাৎ এখান থেকে আমরা দীর্ঘমেয়াদে আয়ের একটি প্রত্যাশা করব, দীর্ঘমেয়াদে আয়ের একটি প্রত্যাশা করব। এবং এই আয়টা কিভাবে সর্বোচ্চ করা যায়, এই আয়টি কিভাবে সর্বোচ্চ করা যায়, এবং এটা থেকে আমরা মানে সবচেয়ে উত্তম যে প্রকল্পটি সেটি কিভাবে নিতে পারি, সেই বিষয়টি কিন্তু আমাদের বিবেচ্য বিষয় মূলধন বাজেটিংয়ে। তো আমরা আমাদের বইয়ের ভাষায় কিভাবে মূলধন বাজেটিংয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে সে বিষয়টি একটু পড়ি। দেখো, মূলধন বাজেটিং হলো সিদ্ধান্ত গ্রহণের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দীর্ঘমেয়াদী মুনাফা প্রাপ্তির প্রত্যাশায় বিভিন্ন প্রকল্প ধারণা প্রণয়ন, মূল্যায়ন, নির্বাচন, বাস্তবায়ন ও পুনর্মূল্যায়ন করা হয়। তাহলে দেখো, প্রথমে তোমাদেরকে যে কথাটি আমি বলেছিলাম যে এটি দীর্ঘমেয়াদী মুনাফা প্রাপ্তির সাথে জড়িত, অর্থাৎ আমাদের দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ সিদ্ধান্ত আছে সেটির সাথে কিন্তু জড়িত। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত। এবং আমি যে 5টি জায়গাকে আন্ডারলাইন করলাম, এই 5টি কিন্তু আমাদের এই মূলধন বাজেটিংয়ের 5টি ধাপ। তাহলে দেখো, সংজ্ঞার ভিতরে কিন্তু আমি 5টি ধাপ এনেছি। প্রথম যেটি রয়েছে প্রকল্প প্রণয়ন বা প্রকল্প ধারণা প্রণয়ন, এরপরে মূল্যায়ন অর্থাৎ প্রকল্প মূল্যায়ন, তারপর দেখো নির্বাচন, তারপর দেখো বাস্তবায়ন, এবং পঞ্চম বা শেষ ধাপ হচ্ছে পুনর্মূল্যায়ন করা, অর্থাৎ এই প্রকল্পটিকে পুনর্মূল্যায়ন করা। তাহলে আমরা সংজ্ঞার ভিতরে কিন্তু 5টি ধাপ পেয়ে যাচ্ছি। এই ধাপগুলো আমরা দেখব পরবর্তী স্লাইডগুলোতে কিভাবে কোনটি কাজ করে, এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপর দেখো, আমাদের এল জে গিটম্যান বা হচ্ছে লরেন্স জে গিটম্যান একটি ডেফিনেশন দিয়েছে ইংরেজিতে: ক্যাপিটাল বাজেটিং ইজ দ্য প্রসেস অফ ইভালুয়েটিং অ্যান্ড সিলেক্টিং লং টার্ম ইনভেস্টমেন্টস কনসিস্টেন্ট উইথ দ্য ফার্মস গোলস অফ ওনার্স ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। তাহলে দেখো, এই যে ওনার্স ওয়েলথ মানে মালিক বলতে শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ বোঝায়। শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বাধিকরণের উদ্দেশ্যে, যেহেতু গোল কথা বলছে তাহলে আমরা উদ্দেশ্যে বলতে পারি, এবং কনসিস্টেন্ট মানে হচ্ছে সম্পৃক্ত। তাহলে লং টার্ম বা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত এবং মালিকের বা শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বাধিকরণের উদ্দেশ্যে প্রকল্প ধারণা মূল্যায়ন থেকে শুরু করে একবার পুনর্মূল্যায়ন পর্যন্ত যাবতীয় কাজকে আমরা বিনিয়োগ সিদ্ধান্ত এবং ক্যাপিটাল বাজেটিং এই দুইটার ভিতর সংজ্ঞায়িত করতে পারি। আশা করি তোমাদের এই যে ক্যাপিটাল বাজেটিং এবং ইনভেস্টমেন্ট ডিসিশন নিয়ে কোনো ধরনের সংজ্ঞা নিয়ে আসলে আর কোনো সমস্যা থাকার কথা নয়। এবং সংজ্ঞার ভিতর যদি তোমরা 5টি ধাপকে একত্রকরণ করে পড়ো তখন তোমাদের আর ধাপও আলাদা করে কিন্তু মুখস্থ করা লাগবে না। এই একটি লাইন যদি তোমরা পড়ে ফেলো তাহলে তোমাদের জ্ঞানমূলকে যেমন কাজে লাগবে, এবং অনুধাবনমূলকে যদি কখনো আসে যে কোন 5টি ধাপ আসলে ব্যবহার করা হয় সেটিও কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে। এরপর আমরা চলে যাই আমাদের এই যে বিভিন্ন প্রকল্প হতে
বিভিন্ন প্রকল্প হতে সর্বোত্তম প্রকল্প নির্বাচনই মূলধন বাজেটিং এর অন্যতম কাজ। তাহলে মূলধন বাজেটিং এর অন্যতম কাজ কি, এই প্রশ্নটি যদি আসে তখন কিন্তু আমাদের লিখতে হবে সর্বোত্তম প্রকল্প নির্বাচন। মূলধন বাজেটিং এর অন্যতম কাজ হচ্ছে সর্বোত্তম প্রকল্প নির্বাচন করা। তাহলে মূলধন বাজেটিং এর অন্যতম কাজ, মূলধন বাজেটিং এর অন্যতম কাজ হচ্ছে সর্বোত্তম প্রকল্প নির্বাচন করা। এরপর দেখো, মূলধন বাজেটিং এর মাধ্যমে একটি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের স্থায়ী সম্পত্তি, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি মূলধন বাজেটিং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত। তাহলে এখানে সব ধরনের স্থায়ী সম্পত্তিগুলো কেনা হবে। এটা জমি হতে পারে, ভূমি হতে পারে, আসবাবপত্র হতে পারে, দীর্ঘমেয়াদী যন্ত্রপাতি হতে পারে, প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত যন্ত্রপাতি হতে পারে যেখান থেকে মুনাফা আসবে। তো দেখো এখানে বলতেছে যে স্থায়ী সম্পত্তি যেমন জমি বা ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ক্রয় থেকে শুরু করে এসব সম্পত্তির সংস্থাপন, আধুনিকায়ন ও নতুন পণ্যের আবিষ্কার। তাহলে এই যে সম্পত্তিগুলো শুধু কিনলেই হবে না, এগুলো সংস্থাপন করা, সময় মতো আধুনিকায়ন করা, নতুন পণ্যের আবিষ্কার, নতুন পণ্য বাজারে ছাড়া, গবেষণা প্রভৃতি সম্পর্কিত দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তাহলে মূলধন বাজেটিং কোন কোন বিষয় নিয়ে জড়িত, সেক্ষেত্রে তোমাদেরকে স্থায়ী সম্পদের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে সম্পৃক্ত করার চেষ্টা করতে হবে। এবং পাশাপাশি তোমাদেরকে কি করতে হবে যে এই সম্পত্তিগুলো শুধুমাত্র কিনে ক্রয় করলেই হবে না, এগুলো স্থাপন করা, সময় মতো আপডেট বা সংস্করণ করা, এবং হচ্ছে পাশাপাশি গবেষণা করা এবং গবেষণা সংস্করণ ব্যয়গুলোকেও অন্তর্ভুক্ত করতে হবে। আশা করি তোমরা এটিও বুঝতে পারছো কি কি কাজ আছে আমাদের মূলধন বাজেটিং এর ভিতর। এটাই ছিল আমাদের এই স্লাইডের মূল বিবেচ্য বিষয়। এরপরে আমরা চলে যাব আমাদের মূলধন বাজেটিং এর পদক্ষেপ সমূহ, অর্থাৎ মূলধন বাজেটিং একটি প্রক্রিয়া, এবং প্রক্রিয়া হলেই কিন্তু আমাদেরকে একাধিক ধাপ থাকতে হবে। এবং এই একাধিক ধাপ থাকতে হলে একাধিক ধাপগুলোকে আমাকে প্রথম ধাপ এবং শেষ ধাপটি কিন্তু মুখস্থ করতে হবে এমসিকিউ এর জন্য। এবং পাশাপাশি প্রত্যেকটি ধাপের নাম মনে রাখতে হবে। এর কারণ হচ্ছে আমাদেরকে অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে, আবার অনেক সময় আমাদেরকে কি করে অনুধাবনমূলক প্রয়োগমূলক প্রশ্নে 5টি ধাপকেই ব্যাখ্যা করতে হতে পারে, তো তোমাকে 5টি ধাপ বলে দিবে না, তো সেক্ষেত্রে আমাদেরকে 5টি ধাপের নাম মুখস্থ করতে হবে। এবং এমসিকিউ এর জন্য বিশেষ করে প্রথম ধাপ এবং শেষ ধাপটি মুখস্থ করতে হবে। তো চলো আমরা আমাদের প্রথম ধাপ দিয়ে কিন্তু শুরু করি। তো দেখো, প্রকল্প প্রণয়ন, প্রথম যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে প্রকল্প প্রণয়ন। তাহলে প্রকল্প প্রণয়ন মানে কি, আমি তোমাদেরকে এখানে বইয়ের ভাষায় বিভিন্নভাবে লেখা থাকতে পারে, এক এক বই এক এক রকম লিখতে পারে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রকল্প প্রণয়নকে কি বোঝায় আমি এইটা একটু দেখাই। দেখো যে প্রকল্প প্রণয়ন, দেখো আমাদের সম্পদ থাকে সীমিত, সম্পদ থাকে সবসময় সীমিত। এই সম্পদ বা এই যে মূলধন দিয়ে আমরা সমুদয় সম্পত্তি কিনতে পারি না, সমুদয় যন্ত্রপাতি কিনতে পারি না। এর জন্য আমাদেরকে বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়, আমাদেরকে বিভিন্ন প্রকল্প অর্থাৎ ছোট ছোট প্রজেক্টে ভাগ করে নিতে হয়, এবং এটা থেকে যে সর্বোত্তম প্রকল্পটাকে সেটিকে আমাদের কিন্তু বাছাই করতে হয়। তো এই যে প্রকল্পকে বাছাই করার কাজ, এই বাছাই করার কাজটাই মূলত মূলধন বাজেটিং। এবং এই বাছাই করার শুরুটা হয় প্রকল্প প্রণয়ন দিয়ে। এখন প্রণয়ন মানে হচ্ছে প্রকল্প তৈরি করা, একটা ছোট ছোট প্রকল্প তৈরি করা, বা আমার কাছে কয়টি প্রকল্প হাতে আছে এগুলো বিবেচনা করা, এটি মূলত বলছে এখানে। দেখো, মূলধন বাজেটিং প্রকল্প উদ্ভাবনের ক্ষেত্রে বিভিন্ন দিকে বিনিয়োগের প্রস্তাবনা করে প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন পদস্থ কর্মকর্তা পর্যন্ত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়। এক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য প্রকল্পসমূহের উদ্ভাবনের দিকে গুরুত্ব দেওয়া হয়। আমি যদি আরো প্রিসাইজলি বলি তোমাদেরকে, ধরো তোমার কাছে এখন 5টি সুযোগ বা অপরচুনিটি আছে যে প্রজেক্ট এ বি সি ডি ই। তাহলে আমি এইভাবে বলতে পারি যে আমি 5টি প্রকল্প বা প্রজেক্ট, প্রকল্পের ইংরেজি প্রজেক্ট, তাহলে আমরা প্রকল্প বা প্রজেক্ট বলতে পারি। এবং এই ধরনের 5টি প্রকল্প আমার 5টি প্রকল্পে বিনিয়োগের আমার সুযোগ আছে, যেগুলোর নাম দিলাম আমরা এ বি সি ডি ই, এ বি সি ডি ই। তাহলে এই যে 5টি প্রকল্প, এই 5টি প্রকল্প বিনিয়োগ করার সুযোগ আছে। এখন আমি 5টি প্রকল্পে চাইলেই কিন্তু বিনিয়োগ করতে পারবো না। তাহলে তোমাদেরকে কি করতে হবে, আমরা যদি 5টি প্রকল্পে যদি বিনিয়োগ করতে না পারি তাহলে তোমাদেরকে কি করতে হবে, এখান থেকে সর্বোত্তম প্রকল্প বাছাই করতে হবে। এখন সর্বোত্তম প্রকল্প বাছাইয়ের কিন্তু ধাপ আছে, তুমি চাইলেই যে কোনো একটা এসে 5টি থেকে র্যান্ডমলি যে কোনো একটিকে সিলেক্ট করে নিবা কিনা, না, আমরা র্যান্ডমলি সিলেক্ট করবো না, বরং এই 5টি প্রকল্পকে আমরা দ্বিতীয় ধাপে এসে মূল্যায়ন করব। কি করব আমরা, আমাদের এই 5টি ধাপকে আমরা মূল্যায়ন করব, 5টি প্রকল্পকে মূল্যায়ন করব। তো মূল্যায়ন করার পর আমাদের এই ধরো 5টি প্রকল্পকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে, যে কোনটিতে কত মূলধন প্রয়োজন, কোনটির মূলধন ব্যয় কত, কোনটির পেব্যাক পিরিয়ড কত, কোনটি বর্তমান মূল্য পদ্ধতিতে ধনাত্মক আসে নাকি ঋণাত্মক আসে এটি দেখতে হবে। তারপরে আইআরআর কত এটি দেখা যেতে পারে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স দেখা যেতে পারে, গড় মুনাফার হার দেখা যেতে পারে। তো এই যে বিভিন্ন পদ্ধতি আছে আমাদের প্রজেক্ট ইভালুয়েশনের বা হচ্ছে প্রকল্প মূল্যায়নের, এই পদ্ধতিগুলো ব্যবহার করে আমাদের প্রত্যেকটার পাশে কিন্তু স্কোর আসবে। যেমন ধরো পেব্যাক পিরিয়ড যদি বলি, এই 5টি প্রকল্পের পেব্যাক পিরিয়ড, ধরো আমি এখানে পিবিপি লিখলাম, পিবিপি
তো ধরো এ প্রকল্পের আসলো আমার 3 বছর, বির আসলো 4 বছর, সির আসলো 2 বছর, ডির আসলো 7 বছর, ইর আসলো ধরো আবার 3 বছর। তাহলে দেখো পিবিপি তে আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কি, তাহলে আমরা এটা হচ্ছে দ্বিতীয় ধাপ আমরা কাভার করলাম, যে মূল্যায়ন হয়ে গেল যে আমাদের কোনটার আসলে কত পিবিপি বা পে ব্যাক পিরিয়ড কত। এখন দেখো তৃতীয় ধাপে এসে আমাদেরকে প্রকল্প নির্বাচন করতে হবে। তৃতীয় ধাপে এসে কি করতে হবে, এই যে মূল্যায়নের আলোকে আমাদেরকে নির্বাচন করতে হবে। দেখো এখানে আমরা প্রত্যেকটি প্রকল্পের পরিশোধ সময় বা পে ব্যাক পিরিয়ড বের করেছি। এখন দেখো এই 5টি প্রকল্প যখন ভিন্ন ভিন্ন পে ব্যাক পিরিয়ড দিয়েছে, তখন এর থেকে সর্বোত্তম কোনটি, যেটি হচ্ছে মূলধন সবচেয়ে কম সময়ে ফেরত দেয়। তাহলে সবচেয়ে কম সময় আমরা দেখতে পাচ্ছি সি প্রকল্পটি মাত্র 2 বছরে আমাদেরকে তার পুরো মূলধন ফেরত দিতে সক্ষম। তাহলে পে ব্যাক পিরিয়ড অনুযায়ী আমাদের কে নির্বাচন করতে হবে সি প্রকল্প বা প্রজেক্ট সি। তাহলে পে ব্যাক পিরিয়ড অনুযায়ী আমাদের প্রজেক্ট সি গ্রহণ করতে হতে পারে। এখন আমরা প্রজেক্ট সিটাকে গ্রহণ করলাম পিবিপি বা পে ব্যাক পিরিয়ড অনুযায়ী, কিন্তু আমরা চাইলে গড় মুনাফার হার বের করতে পারি, নিট বর্তমান মূল্য পদ্ধতি বের করতে পারি। তো এগুলো আমরা পর্যায়ক্রমে দেখব, তো এরপরে দেখো আমাদের এই যে নির্বাচন করলাম আমরা পিবিপির আলোকে কিন্তু প্রজেক্ট সি নির্বাচন করলাম। এর পরবর্তী কাজ কি, এর পরবর্তী কাজ এই যে প্রকল্প সি যে আমরা নিয়ে নিলাম, তাহলে প্রকল্প সিটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ ইমপ্লিমেন্টেশন, ইংরেজিতে যদি বলো ইমপ্লিমেন্টেশন। তাহলে এই যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, নির্বাচিত প্রকল্পকে কি করতে হবে, বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানকে মূলধন বরাদ্দ করতে হবে। মূলধন বরাদ্দর ইংরেজি হচ্ছে ক্যাপিটাল রেশনিং। আর এই প্রকল্প বাস্তবায়নের জন্য তহবিল ব্যবহার নিশ্চিত করতে হবে। তাহলে এই তহবিল ম্যানেজমেন্ট বা হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট এটা করতে হবে আমাদেরকে। তহবিল যেমন রেইজ করতে হবে বা সংগ্রহ করতে হবে, একইভাবে বিনিয়োগ করে সেগুলোর যে চূড়ান্ত ব্যবস্থাপনা রয়েছে সেটিও কিন্তু করতে হবে। এরপরে আমাদের প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলেই আমরা মনে করি যে শেষ, কিন্তু আসলে এখানে শেষ নয়। আমাদেরকে এই প্রজেক্টটা শেষ হয়ে যাওয়ার পর আমাদেরকে পুনর্মূল্যায়ন করতে হয়, রিভ্যালুয়েশন করতে হয়, অর্থাৎ তদারকি করতে হয়। এখন এই যে তদারকি করার কাজ কেন করতে হয়, এর কারণ হচ্ছে যে ওই প্রকল্পটা আমি বাস্তবায়নের ক্ষেত্রে কি কি সমস্যা ফেস করেছি, কি কি সমস্যা অনুধাবন করেছি, সেগুলো যেন আমাদের পরবর্তী প্রকল্পগুলো নেওয়ার সময় আর না আসে। এই জন্য আমাদেরকে মূলত প্রকল্প মূল্যায়ন করতে হয়। এখন দেখো কোনো প্রকল্পের বাস্তবায়নের সময় প্রকল্প তদারকি করতে হয়। যদি সঠিকভাবে প্রকল্প তদারকি করা হয় তবে প্রকল্পের যে পরিমাণ ব্যয় হয়, যদি প্রত্যাশিত খরচ থেকে ব্যয় বেশি হয়, তা অনেকটা কমিয়ে আনার ব্যবস্থা করা যায়। তাহলে এই প্রকল্প সবসময় আমাদেরকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে, অর্থাৎ প্রকল্পের ব্যয় যখন যদি বেশি হয়ে যায় তখন আমাদেরকে এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে পুনর্মূল্যায়নের মাধ্যমে। এবং এখানে কি কি সমস্যা ফেস করতেছি সেগুলো কিন্তু আইডেন্টিফাই করে সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের এই যে ক্যাপিটাল বাজেটিং এর 5টি ধাপ কিন্তু শেষ করলাম। তো আমরা বলতে পারি এটি হচ্ছে আমাদের শেষ ধাপ ছিল, এটি আমাদের শেষ ধাপ। তো তোমাদের যদি কখনো প্রশ্ন আসে প্রকল্প মূল্যায়নের শেষ ধাপ কোনটি, তখন তোমাকে বলতে হবে প্রকল্প পুনর্মূল্যায়ন। এবং যদি বলে প্রথম ধাপ কোনটি, তখন তোমাকে বলতে হবে প্রকল্প প্রণয়ন। তাহলে আমরা চলে যাই আমাদের এই যে মূলধন বাজেটিং বা প্রকল্প মূল্যায়নের কি কি পদ্ধতি আছে। আমরা এই যে প্রকল্প মূল্যায়নের বা মূলধন বাজেটিং এর যে দ্বিতীয় ধাপ, প্রকল্পটি মূল্যায়ন করেছিলাম পিবিপির আলোকে, এরকম আরো অনেকগুলো পদ্ধতির কথা আমি বলেছি। এখন দেখো এই পদ্ধতিগুলোকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। তাহলে এই যে 2 ভাগে যে ভাগ করলাম, একটি রয়েছে অবাট্টাকৃত সনাতন পদ্ধতি। তাহলে আমরা প্রথম যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে অবাট্টাকৃত সনাতন পদ্ধতি। অবাট্টাকৃত বা সনাতন পদ্ধতি ইংরেজিতে যদি বলো তাহলে হবে ট্র্যাডিশনাল বা নন ডিসকাউন্টেড মেথড। এখন এই সনাতন পদ্ধতির ভিতর আমাদের 2টি পদ্ধতি রয়েছে, একটি পে ব্যাক সময় বা পরিশোধকাল পদ্ধতি, আর একটি হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি বা ARR, আমরা যেটিকে বলি অ্যাভারেজ রেট অফ রিটার্ন। তাহলে এই যে এই 2টা পদ্ধতি হচ্ছে সনাতন পদ্ধতি বা অবাট্টাকৃত পদ্ধতি, অর্থাৎ এখানে বাট্টা করা হয় না, টাইম ভ্যালু বা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় না সনাতন পদ্ধতিগুলোকে। তাহলে এইগুলোর লিমিটেশন একটু বেশি বা সীমাবদ্ধতা একটু বেশি থাকে। এরপরে দেখো বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি, অর্থাৎ এখানে বাট্টা করা হয়, নগদ প্রবাহকে বাট্টা করে আমাদের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে। ফলে এটি কিন্তু আধুনিক পদ্ধতি এবং এই পদ্ধতির ক্ষেত্রে সময় মূল্যকে বিবেচনা করা হয়। তাহলে আমাদের আধুনিক যে পদ্ধতি আছে বা বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি যে আছে, এটিতে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়, যেটি কিন্তু সনাতন পদ্ধতির একটি সীমাবদ্ধতা। এরপর দেখো নিট বর্তমান মূল্য রয়েছে। এর ভিতর কি কি রয়েছে? নিট বর্তমান মূল্য বা এনপিভি, অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি বা IRR, মুনাফা অর্জন ক্ষমতার সূচক বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স। দেখো এই 3টি পদ্ধতির মধ্যে আবার তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে নিচের কোন পদ্ধতি সর্বোত্তম, তাহলে কোন পদ্ধতিটি সবচেয়ে ভালো। ধরো এই 5টি পদ্ধতির মধ্যে তাহলে আমরা যদি প্রধানত 2 ভাগে দেখি, তখন আমরা বলবো যে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি ভালো,
সনাতন পদ্ধতির তুলনায়। কিন্তু যদি বলে বাট্টা কিন্তু নগদ প্রবাহ পদ্ধতির মধ্যে কোনটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বা কোনটি দিয়ে আমাদের আসলে মূল্যায়ন করা উচিত যদি তোমার হাতে সুযোগ থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে নিট বর্তমান মূল্য পদ্ধতি হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি প্রকল্প মূল্যায়নের। তাহলে আমাদের আইআরআর বা অভ্যন্তরীণ মুনাফার হার এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স অপেক্ষা নিট বর্তমান মূল্য সবচেয়ে বেশি কার্যকর। এটি সবচেয়ে বেশি কার্যকর এবং এর সীমাবদ্ধতা সবচেয়ে কম, যেটি আমাদেরকে প্রপার ভ্যালুয়েশন করতে সহায়তা করে। এরপরে দেখো পেব্যাক সময়, তাহলে আমরা যে সনাতন পদ্ধতির প্রথম যেটি রয়েছে পেব্যাক সময়, এটিতে চলে যাচ্ছি। দেখো পেব্যাক সময় আসলে কি, ব্যবসায় বা প্রকল্পে বিনিয়োগকৃত টাকা কতদিনে ফেরত আসবে। আমি কিন্তু তোমাদেরকে যে প্রকল্প বাজেটিং এর সময় তোমাদেরকে ABCDE 5টি প্রকল্প দেখিয়ে কিভাবে পেব্যাক পিরিয়ড বের করেছি সেটির একটু স্বচ্ছ একেবারে সংক্ষিপ্ত ধারণা দিয়েছি। এখন আমরা এটার বিস্তারিত দেখব কিভাবে পেব্যাক পিরিয়ড নির্ণয় করা যায়, কয়ভাবে করা যায় এবং এই সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কখন কোনটা করবে এটা আমাদেরকে বুঝতে হবে। এবং তোমাদেরকে কখনো বলে দিবে না যে এটি সমান নগদ প্রবাহ, এটি অসমান নগদ প্রবাহ, এগুলো তোমাদেরকে বুঝে নিতে হবে। এখন কিভাবে বুঝবো, কারণ পেব্যাক পিরিয়ডের সংজ্ঞাটা কি আসলে, আমরা আসলে কতটুকু সময়ে বা কত বছরে বা কতটুকু সময়ে আমরা আমাদের বিনিয়োগকৃত মূলধন ফেরত পাবো তা নির্ণয় করা হয় মূলত পেব্যাক সময় বা হচ্ছে পরিশোধ পদ্ধতি, যেটি একটি সনাতন পদ্ধতি রূপ। এবং এরপর দেখো পেব্যাক সময় নির্ণয়ের ক্ষেত্রে দুইটি পদ্ধতি আছে বা দুইটি সূত্র আমাদেরকে ব্যবহার করতে হয়। দুইটি সূত্র, যে দুইটি সূত্র একটু দেখো। প্রথম যে সূত্র, যখন যখন আন্তঃপ্রবাহগুলো সমান হয়, যখন সমান হয়, এই কথাটার দিকে খেয়াল করতে হবে, যখন সমান হয় তখন আমাদের পেব্যাক সময় সূত্র হয় পেব্যাক সময় ইকুয়াল টু বিনিয়োগ বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। পেব্যাক সময় ইকুয়াল টু কি, বিনিয়োগ বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। তাহলে আমাদের বিনিয়োগকে মানে প্রাথমিক বিনিয়োগকে বার্ষিক মানে প্রতি বছর কত পরিমাণ নগদ প্রবাহ পাচ্ছি সেটি দিয়ে ভাগ করলে আমরা আমাদের পেব্যাক সময় পেয়ে যাচ্ছি। এরপর দেখো যখন নগদ আন্তঃপ্রবাহগুলো অসমান হয়, যখন এই যে অসমান হয় অর্থাৎ প্রত্যেক বছর সমান হয় না, তখন আমাদেরকে ব্যবহার করতে হয় ভিন্ন একটি সূত্র, যেখানে বলা হচ্ছে A প্লাস NCO মাইনাস সি বাই ডি, A প্লাস NCO মাইনাস সি বাই ডি। এখন এই যে A প্লাস NCO মাইনাস সি এর প্রত্যেকটির মিনিং আমাদেরকে জানতে হবে, কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটি আমরা একটি ম্যাথের মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি সেটি আমাদের জন্য আরো বেটার হবে বলে আমি মনে করি। তো আমি চলে যাচ্ছি আমাদের এই দুইটি সূত্র কিভাবে ম্যাথমেটিক্যালি আমরা অ্যাপ্লাই করতে পারি সেই দিকে চলে যাচ্ছি। তো আমরা ম্যাথের মাধ্যমে সূত্র দুটো অ্যাপ্লাই করা শিখবো। তো দেখো প্রথমে যেটি বলছে, স্নেহা একটি প্রকল্পে বিনিয়োগ পর্যালোচনা করছে যার প্রাথমিক বিনিয়োগের পরিমাণ 45,000 টাকা। কত টাকা? 45,000 টাকা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ এবং আগামী 5 বছরে নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ। তাহলে এই যে আগামী যে 5 বছর 26 থেকে 30 সাল 12,000, 15,000, 20,000, 10,000, 13,000। তাহলে দেখো নগদ আন্তঃপ্রবাহগুলো সমান নাকি অসমান। আমরা এখানে সমান নগদ প্রবাহ দেখতে পাচ্ছি নাকি অসমান দেখতে পাচ্ছি। দেখো প্রত্যেক বছর কিন্তু নগদ আন্তঃপ্রবাহগুলো সমান নয় বা অসমান, সমান নয় বা হচ্ছে অসমান। তাহলে এই যে অসমান নগদ আন্তঃপ্রবাহ, এক্ষেত্রে আমরা কোন সূত্রটি ব্যবহার করব? দেখো দুইটি সূত্রের ভিতরে আমাদেরকে যখন অসমান বলা হয়েছে তখন আমাদেরকে পিবিপি বা পে ব্যাক পিরিয়ড ইকুয়াল টু বলা হয়েছে A প্লাস NCO মাইনাস সি বাই ডি। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে। এখন বলছে প্রশ্নে কি বলছে, স্নেহা উক্ত প্রকল্পের পেব্যাক পিরিয়ড নির্ণয় করলে তা কত হবে, অর্থাৎ তোমাকে পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে বলেছে। এখন এই যে পেব্যাক পিরিয়ড যে নির্ণয় করতে বলা হয়েছে সেটি কিন্তু আমরা কিভাবে করতে পারি সেটি আমরা দেখব। একজন শিক্ষার্থী জিজ্ঞাসা করেছে পরবর্তী ক্লাস কোন দিনে। পরবর্তী ক্লাস আমাদের পেজে চোখ রাখলেই দেখতে পারবে। প্রত্যেক দিন আমাদের কিন্তু FRC ফাইনাল রিভিশন কোর্সের ফ্রি ক্লাসগুলো দেওয়া হচ্ছে, পোস্টার দেওয়া হচ্ছে এবং হচ্ছে সেখানে অ্যানাউন্সমেন্ট গুলো দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এবং আমার ফিনান্সের দ্বিতীয় পত্রের যে ক্লাসে যাবে সেটিও কিন্তু আমাদের পেজে অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে, সেখানে ফলো করলে দেখতে পারবা। তো আমরা দেখো স্নেহা উক্ত প্রকল্পের পেব্যাক পিরিয়ড নির্ণয় করলে কত হবে। আচ্ছা এখন আমি এখানে কিভাবে নির্ণয় করতে পারি, তোমাদেরকে একটি ছক করেও করতে পারো। আমাদের যদি অসমান নগদ প্রবাহ থাকে তখন আমরা ক্রমযোজিত নগদ প্রবাহ বের করার চেষ্টা করি। তখন আমরা কি করি, ক্রমযোজিত নগদ প্রবাহ। তাহলে ক্রমযোজিত নগদ প্রবাহের জন্য আমরা একটা ছক করতে পারি, ছক না দিয়ে করলেও হবে, ছক করে নেওয়া ভালো। ক্রমযোজিত নগদ প্রবাহ, দেখো ক্রমযোজিত নগদ প্রবাহ যেহেতু HSC লেভেল আমরা ছক দিয়েই করব। তো ক্রমযোজিত নগদ প্রবাহ কিভাবে বের করতে পারি আমরা, দেখো আমরা একটি কলাম নিয়ে নিই, একটি টেবিল নিয়ে নিই। তো এই টেবিলে আমরা কি কি রাখবো, এখানে আমরা বছর রাখতে পারি, এখানে আমাদের যে আন্তঃপ্রবাহগুলো আছে সেগুলো রাখতে পারি এবং হচ্ছে
উপরে একটি কলাম হেডিং এর জন্য একটি কলাম দিয়ে দিলাম এবং 5টি বছরের জন্য আমরা 5টি রো রাখতে পারি। তাহলে 3 4, হেডিং এর জন্য আমাদের আরো একটি লাগবে, সেটিও আমরা দিয়ে দিই। আচ্ছা, তো দেখো, ওকে, তাহলে এই যে আমাদের যে কলামটি আমরা আঁকলাম, এখানে আমরা কি কি হেডিং দিতে পারি? এখানে দেখো তোমরা বছর লিখতে পারো। কি লিখতে পারো? বছর। এরপরে এখানে আমাদের যে নগদ আন্তঃপ্রবাহ রয়েছে সেটি আমরা লিখবো, নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ যে প্রবাহগুলো দেওয়া আছে। এবং এইখানে আমরা লিখবো ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। কি লিখবো? ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ। শুধু প্রবাহ লিখলেও সমস্যা নেই, নগদ আন্তঃপ্রবাহ। ওকে, তাহলে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। এখন দেখো ক্রমযোজিত। ওকে, তো দেখো আমাদের 5টি বছর ছিল, তো 1 2 3 4 5 এভাবে দিলেই হচ্ছে। এরপরে দেখো আমাদের যে আন্তঃপ্রবাহগুলো আছে এগুলো আমরা যা দেওয়া আছে সেভাবে লিখি, 12 15 20 10 13। তাহলে এই যে 12,000, 15,000, 20,000, 10,000 এবং 13,000। এখন ক্রমযোজিত কি হবে? প্রথমটি আমরা হুবহু লিখে দিব 12,000 টাকা। এই যে 12,000 লিখলাম। এরপরে এইটার সাথে, এই 12 সাথে এটা যোগ করব। এই 12 সাথে কি করব? এটি যোগ করব। তো যোগ করে আমাদের এইখানে ইকুয়াল করে লিখতে হবে। আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে এই দাগগুলো তোমরা দিবা না। 15 এবং 12 মিলে হয় 27,000, 27,000। এরপরে আবার এইটার সাথে এটা যোগ হবে, তাহলে 47,000 এবং 47 সাথে 10 যোগ করলে 57,000। এরপরে আরো 13,000 রয়েছে আমাদের, যেটি যোগ করলে হবে 70,000। এটি ছিল আমাদের ক্রমযোজিত নগদ প্রবাহ। এখন আমাদের যে সূত্রটি ছিল a প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখন এই যে এ মানে কি? এ মানে হচ্ছে আমাদের এই যে বিনিয়োগকৃত অর্থ কত। দেখো এখানে বিনিয়োগকৃত অর্থ হচ্ছে 45,000। তাহলে আমাদের বিনিয়োগকৃত অর্থ কত ছিল? আমি একটু ভিন্ন কালি ইউজ করি। তাহলে আমাদের বিনিয়োগকৃত অর্থ ছিল 45,000। এখন এ মানে হচ্ছে এই যে 45,000 ক্রমযোজিত নগদ প্রবাহে 45,000 হওয়ার পূর্বের কলামের বছরের সংখ্যা। তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে এই যে 45,000 হওয়ার পূর্বের বছরের সংখ্যা। তাহলে এখন দেখো এখানে আমাদের 47,000 হয়েছে কততে? 3 বছরে। তাহলে 3 বছরে যদি 47 হয়, তাহলে তার পূর্বের বছর হচ্ছে 2। তার পূর্বের বছর কত? 2। তাহলে 2 হচ্ছে আমাদের এ, 2 হচ্ছে আমাদের এ। তাহলে এ পেলাম আমরা 2 বছর। ওকে, এরপর দেখো আমাদের আর কি ছিল সূত্রে? এনসিও ছিল। তাহলে এনসিও কি? এনসিও মানে নিট ক্যাশ আউটফ্লো। এনসিও মানে কি? নিট ক্যাশ আউটফ্লো। তাহলে আমাদের এই যে প্রাথমিক বিনিয়োগকে মূলত বলা হয় এনসিও। এনসিও কাকে বলা হয়? নিট ক্যাশ আউটফ্লো। তাহলে এই যে আমরা যে প্রাথমিক বিনিয়োগ, আমার কাছ থেকে যে টাকা ব্যয় হয়েছে এটিকে আমরা বলবো নিট ক্যাশ আউটফ্লো। তাহলে এই 45,000ই মূলত এনসিও। তাহলে এখানে এনসিওটাকে আমরা লিখি, এনসিওটাকে এইভাবে লিখে দিই, এনসিও ইকুয়াল টু 45,000। ওকে, 45,000 হচ্ছে আমাদের এনসিও। এরপর দেখো আর কি ছিল সূত্রে? আর ছিল সি। সি হচ্ছে এই যে এ যে লাইনে বের হয়েছে সে বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ। তাহলে এনসিও মানে সি হচ্ছে আমাদের এই 27,000 এবং ডি হচ্ছে পরবর্তী বছরের নগদ আন্তঃপ্রবাহ। তাহলে ডি হবে আমাদের এই যে এর পরবর্তী বছরের নগদ প্রবাহ রয়েছে 20,000। তাহলে আমাদের এনসিও মানে সি ডিভাইডেড বাই ডি হবে হচ্ছে 20,000। তাহলে আমাদের সূত্রে যা যা লাগবে আমরা সবই কিন্তু পেয়ে গিয়েছি। আমরা একটু এখানে যদি লিখি 27,000, তারপরে হচ্ছে ডি হচ্ছে 20,000, এগুলো লিখে ফেললাম। এখন আমরা এটাকে সলভ করে ফেলি। এখন আমরা যদি এটাকে সলভ করতে চাই তাহলে কি করা যায়? দেখো এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। তাহলে আমি যদি এইখানে সলভ করি তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো পিবিপি আমি যদি লিখি যে পিবিপি ইকুয়াল টু কি? তাহলে আমাদের ছিল এ প্লাস, এ হচ্ছে 2, এ প্লাস এনসিও কত বের করছি আমরা? 45,000 দেওয়াই ছিল, 45,000 মাইনাস কত? এনসিও মাইনাস ওই যে সূত্র আছে আমাদের, এই যে সূত্র এনসিও মাইনাস সি। তাহলে সি কত? সি বের হয়েছে 27,000, সি বের হয়েছে 27,000। এই যে 27,000 ডিভাইডেড বাই ডি হচ্ছে 20,000, ডি হচ্ছে 20,000। এখন আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো 2 প্লাস উপরে হয় আমাদের 45 থেকে 27 বিয়োগ করলে 18,000 এবং নিচে হচ্ছে 20,000, নিচে হচ্ছে 20,000। তাহলে এটা তোমরা ক্যালকুলেটরে ভাগ করতে পারো, কেউ চাইলে যদি নিজে নিজে কাটাকাটি করতে পারো। সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে, দেখো এটা কাটলে বা ক্যালকুলেটরে ভাগ করলে হয় 0.9। তারপরে দেখো যোগ করলে হয় 2.90 বা শুধু 9 দিলে হবে বছর। তাহলে আমাদের এই যে প্রকল্পটি ছিল
এই প্রকল্পের পিবিপি হচ্ছে 2.90 বছর, 2.90 বছর। তাহলে এই যে স্নেহা উক্ত প্রকল্পের পে ব্যাক পিরিয়ড নির্ণয় করলে কত হবে, তাহলে তোমাদের অ্যান্সার করতে হবে 2.90 বছর, 2.90 বছর হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাথটা আমাদের প্রয়োগমূলকে আসতে পারে, আবার অনেক সময় এমসিকিউতে দেয়। এমসিকিউতে সাধারণত এত বড় ম্যাথ দিবে না, কোন ম্যাথগুলো দিবে আমরা সেটি দেখবো, এমসিকিউতে কোনগুলো দিবে সেটি আমরা কিন্তু দেখবো। তাহলে এই যে পিবিপি আমরা এইভাবে নির্ণয় করতে পারি। আমাদের পরবর্তী ম্যাথ কি আছে আমরা একটু দেখি। দেখো, একটি প্রকল্পে 90,000 টাকা বিনিয়োগের প্রয়োজন, যা থেকে আগামী 10 বছর যাবত 10,000 টাকা করে বার্ষিক আন্তঃপ্রবাহ পাওয়া যাবে। এক্ষেত্রে প্রকল্পটির পে ব্যাক পিরিয়ড বা পিবিপি কত হবে, এটি আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা কয়টি জিনিস পাই। প্রথমে তোমাদেরকে যে কথাটি বলছে সেটি একটু দেখো। তাহলে একটি প্রকল্পে 90,000 টাকা, তাহলে এই 90,000 হচ্ছে আমাদের এনসিও, কি বলো এটি এনসিও, এবং হচ্ছে প্রত্যেক আগামী 10 বছর ধরে আমরা যে 10,000 টাকা করে পাবো, এটি হচ্ছে প্রতি বছরের সমান নগদ আন্তঃপ্রবাহ, প্রতি বছরের সমান নগদ আন্তঃপ্রবাহ। তাহলে এই যে নগদ আন্তঃপ্রবাহ প্রতি বছর সমান, তাহলে প্রতি বছর যদি এই যে এই কথাটা খেয়াল করো, প্রতি বছর যদি সমান হয় তাহলে আমাদেরকে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করতে হবে বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। তাহলে আমাদের বিনিয়োগ কত, এই প্রশ্নে আমাদের বিনিয়োগ হচ্ছে 90,000 টাকা এবং বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে 10,000 টাকা। তাহলে এটি যে ভাগ করলেই আমরা পিবিপি পেয়ে যাচ্ছি। তাহলে পিবিপি যদি সূত্রটা আবার লিখি আমি, তাহলে তোমরা লিখতে পারো বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। তাহলে বিনিয়োগকে আমরা অথবা দিয়ে কি লিখতে পারি এনসিও, যেটি হচ্ছে আমি এখানে ইংরেজিতে লিখে দিয়েছি। এবং নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে কত, প্রতি বছরের নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে 10,000 টাকা, প্রতি বছরের নগদ আন্তঃপ্রবাহ বার্ষিক বা নগদ প্রতি বছরের, বা হচ্ছে এটাকে বার্ষিকও বলা যায়, নগদ আন্তঃপ্রবাহ। তাহলে বার্ষিক না বলে প্রতি বছর বলতে পারো, এক এক সময় ম্যাথে এক এক রকম করে লিখবে। এখন বিনিয়োগ ছিল আমাদের 90,000 টাকা বা এনসিও ছিল 90,000 টাকা ডিভাইডেড বাই 10,000 করে, তাহলে প্রতি বছর বা বার্ষিক হচ্ছে 10,000 করে। তাহলে আমাদের অ্যান্সার হবে 9 বছর। তাহলে এটির অ্যান্সার হচ্ছে 9 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাই। পরবর্তী যে কোন ম্যাথটি আছে এটা একটু দেখি। দেখো, মিস্টার রানার ক্যামেরা কিনতে 20,000 টাকা লাগবে। তাহলে এই যে 20,000 টাকা হচ্ছে আমাদের প্রাথমিক বিনিয়োগ, 20,000 টাকা আমাদের প্রাথমিক বিনিয়োগ বা এনসিও হচ্ছে আমাদের এই যে 20,000 টাকা হচ্ছে এনসিও বা নেট ক্যাশ আউটফ্লো অথবা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, তোমরা যেটিই বলো না কেন একই কথা। ক্রয়কৃত ক্যামেরা ব্যবহার করে তিনি তার ব্যবসা থেকে আগামী 5 বছর বার্ষিক 5,000 টাকা করে আন্তঃপ্রবাহ নিশ্চিত করতে পারবেন। তাহলে পিবিপি কত হবে দেখি আমরা একটু। তাহলে পিবিপি এখানেও সমান নগদ আন্তঃপ্রবাহ, তাহলে আমরা উপরে দিব প্রাথমিক বিনিয়োগ রয়েছে 20,000 টাকা এবং প্রতি বছর বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ রয়েছে আমাদের 5,000 টাকা। তাহলে এটি দিয়ে ডিভাইড করব। তাহলে 20,000 ডিভাইডেড বাই 5 হচ্ছে আমাদের 4 বছর। তাহলে 4 বছর হচ্ছে আমাদের পিবিপি। এরপরে দেখো, তাহলে এই যে আমরা সমান নগদ প্রবাহ অসমান নগদ প্রবাহ থেকে পে ব্যাক পিরিয়ড নির্ণয় করা শিখলাম। এরপরে আমাদের যে ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং এর আরো পদ্ধতি রয়েছে, সনাতন পদ্ধতির ভিতর আরো একটি তোমরা দেখছিলা, যেটি হচ্ছে গড় মুনাফার হার বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন। তো এখন আমরা অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা গড় মুনাফার হার এই পদ্ধতিতে চলে যাচ্ছি। গড় মুনাফার হার, যেটিকে ইংরেজিতে বলা হয় এআরআর অথবা অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এখন থেকে গড় মুনাফার হারের সংখ্যাটা আমরা এভাবে বলতে পারি যে গড় নেট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করলে আমরা মূলত গড় মুনাফার হার পাই। তাহলে দেখো, এটি তোমাকে বলা হচ্ছে কোন প্রকল্পের গড় কর পরবর্তী নেট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করলে কিন্তু আমরা হার পাই। এরপর দেখো, যে প্রকল্পে গড় মুনাফার হার যত বেশি হবে সেই প্রকল্পটি প্রতিষ্ঠানের জন্য তত ভালো। অর্থাৎ পে ব্যাক পিরিয়ডের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রকল্পের সময় কম বা পে ব্যাক পিরিয়ড কম সেটি সবচেয়ে ভালো। এবং এই যে গড় মুনাফার হারের ক্ষেত্রে দেখতেছি যেহেতু এটি একটি আয়ের হার, উপার্জন হার, এক্ষেত্রে আমাদের কিন্তু কম হলে হবে না, আমাদের যেটা সবচেয়ে বেশি সেটি হচ্ছে আমাদের জন্য গ্রহণযোগ্য হবে। তাহলে এই যে এখানে ডিসিশন রুল বা গ্রহণযোগ্যতা কোনটি বা অ্যাকসেপ্টেন্স রুলস হচ্ছে যেটির আয়ের হার সবচেয়ে বেশি সেটিতে আমরা বিনিয়োগ করার চেষ্টা করবো। অর্থাৎ দুটি প্রকল্প যদি থাকে, একটিতে আয়ের হার যদি 10% হয় আরেকটিতে যদি 12% হয়, সেক্ষেত্রে আমরা 12% নিব। এরপর দেখো, এর সূত্র হচ্ছে গড় মুনাফা হার ইকুয়াল টু গড় নেট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ। এবং যেহেতু হার কথাটি রয়েছে আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটি হচ্ছে আমাদের সূত্র। এরপরে দেখো, আমরা আমাদের এগুলো একটু ম্যাথ দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। তাহলে এই যে দেখো, প্রাথমিক বিনিয়োগ ছিল 80,000,
প্রাথমিক বিনিয়োগ ছিল ৮০,০০০, অর্থাৎ এনসিও হচ্ছে ৮০,০০০, যেটি আমি বারবার আগের ম্যাথেও বলছিলাম, এটি হচ্ছে এনসিও বা নেট ক্যাশ আউটফ্লো, এবং ৪ বছরের কর পরবর্তী নেট মুনাফা। তাহলে দেখো চারটি অসমান নগদ প্রবাহ দিয়েছে, একটি হচ্ছে ৫,০০০ টাকা, একটি ৬,৫০০, ৮,৫০০ এবং ১০,০০০ টাকা। তাহলে নেট মুনাফা এটি কর পরবর্তী বলছে, তাহলে আমাদের আর কর বাদ দেওয়ার প্রয়োজন নেই। এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা হলে গড় মুনাফার হার কত? তাহলে গড় মুনাফার হারের সূত্র আমরা কি জানি? ARR ইকুয়াল টু গড় নেট মুনাফা। তাহলে উপরে আমাদের লাগবে গড় নেট মুনাফা। তাহলে আমরা একটু গড় নেট মুনাফা বের করে নিই। তাহলে গড় নেট মুনাফা আমরা কিভাবে বের করতে পারি? গড় নেট মুনাফা ইকুয়াল টু, আমরা যে মুনাফা রয়েছে 4টি বছরের, 4 বছর বলেছে, তাহলে 4টি বছর, এই যে 4 বছর বলছে, তাহলে 4টি বছরের মুনাফাকে আমরা যোগ করব, 4টি বছরের মুনাফাকে আমরা যোগ করব। তাহলে দেখো ৫,০০০ প্লাস ৬,৫০০ প্লাস ৮,৫০০ প্লাস ১০,০০০ প্লাস হচ্ছে ১০,০০০। তো এই যে ১০,০০০ পর্যন্ত আমরা নিয়ে নিলাম। এবং যেহেতু 4টি বছর, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করব। 4টি বছরের আমরা কি দিয়ে ভাগ করব? 4 দিয়ে। তাহলে দেখো 4টি যোগ করলে, তোমরা ক্যালকুলেটরও করতে পারো চাইলে, 15 আর হচ্ছে আমাদের 15 এবং 15 30,০০০ হয়। তাহলে যে ৫,০০০ আর ১০,০০০ ১৫,০০০, এবং এই দুইটা যোগ করলে 15,০০০। তাহলে 30,০০০ ডিভাইডেড বাই 4, 30,০০০ ডিভাইডেড বাই 30,000 ডিভাইডেড বাই 4, তাহলে আমাদের হয় গড় নেট মুনাফা হয় ৭,৫০০ টাকা। তাহলে ৭,৫০০ টাকা। তাহলে উপরের যেটি আমাদের যে গড় কর পরবর্তী নেট মুনাফা, এটি কিন্তু আমরা পেয়ে গিয়েছি, যেটি হচ্ছে ৭,৫০০ টাকা। এবং নিচে লাগবে গড় বিনিয়োগ। এখন গড় বিনিয়োগ বের করার আরো একটি সূত্র রয়েছে, আর গড় বিনিয়োগটা আমরা এখানে বের করে ফেলি। দেখো গড় বিনিয়োগ, তাহলে গড় বিনিয়োগ কি? গড় বিনিয়োগ হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। এই যে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে এনসিও বা ৮০,০০০, এটি যোগ যদি কোনো ভগ্নাবশেষ মূল্য থাকে, যদি কোনো ভগ্নাবশেষ মূল্য থাকে সেটি যোগ করতে হবে আমাদেরকে। তো এই প্রশ্নে ভগ্নাবশেষ মূল্য রয়েছে, এটি আমাদেরকে যোগ করতে হবে। তাহলে ভগ্নাবশেষ মূল্য আছে ২০,০০০ টাকা, এটি আমাদেরকে যোগ করে নিতে হবে। আমরা ২০,০০০ যোগ করলাম, ডিভাইডেড বাই 2। তো গড় বললে আমরা সবসময় 2 দিয়ে ডিভাইড করব। বিনিয়োগের গড় বের করতে গেলে আমরা সবসময় 2 দিয়ে ডিভাইড করব। ওকে, আমরা হচ্ছে 2 দিয়ে ডিভাইড করব। তাহলে এই যে 2, তাহলে দুটি যোগ করলে হয় আমাদের 1,০০,০০০, এবং 2 দিয়ে ডিভাইড করলে হয় ৫০,০০০ টাকা। কত টাকা? ৫০,০০০ টাকা। তাহলে এই যে ৫০,০০০ টাকা হচ্ছে আমাদের গড় বিনিয়োগ, যেটিকে আমাদেরকে ভাগ করতে হবে ৫০,০০০, এবং যেহেতু হার রয়েছে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখো আমরা যদি কাটাকাটি করি, বা হচ্ছে তোমরা ক্যালকুলেটরও করতে পারো চাইলে, দুইটা শূন্য বাদ যায়, এখান থেকেও দুইটা শূন্য বাদ যায়, এবং 15% হয়, অ্যান্সার হয় 15%। তাহলে আমাদের ARR বা হচ্ছে গড় মুনাফার হার হচ্ছে 15%। এটির উত্তর হবে 15%। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আমাদের পরবর্তী যে হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, অর্থাৎ তোমাদেরকে আমি দুটি শ্রেণী বিভাগ দেখিয়েছিলাম, একটি সনাতন পদ্ধতি এবং একটি হচ্ছে বাট্টাকৃত নগদ পদ্ধতি বা হচ্ছে ডিসকাউন্টিং মেথড। তাহলে এই যে ডিসকাউন্টিং মেথডে তোমাদেরকে বলেছিলাম নিট বর্তমান মূল্য পদ্ধতি রয়েছে, এবং হচ্ছে আন্ত আয়ের হার বা IRR রয়েছে, এবং আরেকটি দেখিয়েছিলাম সেটা হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স রয়েছে। তো আমরা এখন আলোচনা করব প্রফিটেবিলিটি ইন্ডেক্স নিয়ে বা PI নিয়ে। দেখো বাট্টাকৃত নগদ প্রবাহের অপর একটি পদ্ধতি হলো মুনাফা লভ্যতা বা সূচক পদ্ধতি। এই যে মুনাফা লভ্যতা সূচক পদ্ধতি বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এই কথাটি তোমরা বলতে পারো। প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ সময়ের বর্তমান মূল্যকে প্রকল্পের নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য দ্বারা ভাগ করা হয়, আর এই ভাগফলই হচ্ছে মুনাফা অর্জন সূচক বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স। অর্থাৎ আমরা যদি সূত্রের দিকে একটু তাকাই, তাহলে সূত্রের দিকে একটু তাকালে তোমরা আরো ভালো বুঝতে পারবা। মুনাফা অর্জন সূচক হচ্ছে আয়ের বর্তমান মূল্য ডিভাইডেড বাই খরচের বর্তমান মূল্য। অর্থাৎ তুমি একটি প্রকল্প নেওয়ার সময় যে ব্যয়টি করলে সেটি তোমার নগদ বহিঃপ্রবাহ, এবং এই প্রকল্প থেকে তুমি যে ভবিষ্যতে আয়গুলো পাবে সেটিকে যদি আমরা বর্তমান মূল্যে এনে কনভার্ট করে দুটিকে ডিভাইড করি, তাহলে কিন্তু আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স পাবো। এবং এক্ষেত্রে আমাদেরকে আন্তঃপ্রবাহ বা আয়কে উপরে দিতে হবে এবং বহিঃপ্রবাহকে দিতে হবে নিচে, এবং দুটিরই কিন্তু বর্তমান মূল্য করতে হবে। এজন্য এটিকে আমরা ডিসকাউন্টেড মেথড বলছি। এবার দেখো যে মুনাফা অর্জন সূচক আমরা কখন গ্রহণ করব এবং কখন প্রকল্পটি বাদ দিব, সেক্ষেত্রে দেখো এখানে একটি কথা বলেছে PI বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স যদি 1 অপেক্ষা বড় হয়, সেক্ষেত্রে আমরা এটিকে অ্যাকসেপ্ট বা গ্রহণ করব। এটিকে আমরা কি করব? গ্রহণ করব। যদি PI যদি 1-এর চেয়ে ছোট হয়ে যায়, তাহলে আমরা ওই প্রকল্পটি নিব না বা বিনিয়োগ করব না বা বর্জন করব। আর PI = 1 হলে এটি প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে, প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল, অর্থাৎ প্রতিষ্ঠান চাইলে নিতে পারে, না চাইলে বাদও দিতে পারে। তাহলে প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল, প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল হচ্ছে যদি সমান হয়, 1-এর সমান হয়। ওকে,
এবার দেখো যে প্রকল্পের পিআই বেশি তা হবে গ্রহণযোগ্য, অর্থাৎ যদি একাধিক প্রকল্প থাকে সেক্ষেত্রে আমরা পিআই যেটির বেশি হবে সেটি আমরা গ্রহণ করব। আমরা একটু ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করি। দেখো আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য 1,10,000 টাকা এবং বহিঃপ্রবাহের বর্তমান মূল্য 1,00,000 টাকা, মুনাফা অর্জন সূচক কত? তাহলে পিআই পিআই বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স ইকুয়াল টু আমাদেরকে উপরে দিতে হবে আন্তঃপ্রবাহ। তাহলে উপরে আন্তঃপ্রবাহ আছে আমাদের 1,10,000 টাকা এবং নিচে বহিঃপ্রবাহ আছে 1,00,000 টাকা। তাহলে এই দুটিকে ভাগ করলে কত হয় আসলে? 1.1। তাহলে প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে 1.1, যেটি হচ্ছে একের চেয়ে বড়, যেটি হচ্ছে একের চেয়ে বড়। তাহলে একের চেয়ে যদি বড় হয় তাহলে এটি গ্রহণযোগ্য। এটি কি গ্রহণযোগ্য? তোমাদেরকে যদি গ্রহণযোগ্যতা বিচার করতে বলতো বা এটি গ্রহণযোগ্য হবে কিনা এই কথাটি বলতো, তাও আমরা লিখে দিতে পারতাম গ্রহণযোগ্য। ওকে, এবার আরো একটি ম্যাথ রয়েছে প্রফিটেবিলিটি ইন্ডেক্সের। এখানে বলছে আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য 65,000 টাকা এবং বহিঃপ্রবাহের বর্তমান মূল্য 55,000 টাকা, তাহলে মুনাফা অর্জন সূচক কত? তাহলে দেখো এই যে 65,000 ডিভাইডেড, তাহলে পিআই উপরে আন্তঃপ্রবাহ দিব সবসময় আমরা এবং নিচে দিব হচ্ছে 55,000, নিচে দিব 55,000। তাহলে আমাদের কত হয় দেখো তো। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ডিভাইড করি তাহলে 65 ডিভাইডেড বাই 55, তাহলে 65 ডিভাইডেড বাই 55 এটি একটি পয়েন্ট ভ্যালু আসবে। তোমরা কিন্তু সেটি বের করে ফেলতে পারো, তাহলে 65 ডিভাইডেড বাই 55 যেটি হবে আমাদের 1.18। ওকে, তাহলে 1.18 বা 1.18, 1.18 লিখতে পারো তোমরা চাইলে। তাহলে এটার প্রফিটেবিলিটি ইন্ডেক্স এটি এই ক্ষেত্রেও কিন্তু আমাদের একের চেয়ে বড় হয়েছে, তাহলে আমাদের এটিও কিন্তু গ্রহণযোগ্য। ওকে, এবার দেখো এই যে মূলধন বাজেটিং আমরা যে করলাম এটির বেশ কিছু সীমাবদ্ধতা আছে। আমরা চাইলেই যে মূলধন বাজেটিং দিয়ে পুরো প্রকল্পটি আমরা যাচাই করে ফেলতে পারবো এবং এটি হচ্ছে প্রফিটেবিলিটি হবে বা এর প্রফিট হবে বা এর থেকে আমরা ভালো আয় পাবো বা এমন না। এর কিছু সীমাবদ্ধতা আছে যার কারণে আমাদেরকে ভুল হতে পারে, আমাদেরকে ভুল উত্তর দিতে পারে। তো এই যে দেখো পর্যাপ্ত তথ্যের অভাব, আমরা প্রকল্প সম্পর্কে অনেক সময় পরিপূর্ণ তথ্য পাই না, এজন্য আমাদেরকে অনেক সময় ভুল রেজাল্ট আসতে পারে। এরপর দেখো প্রাপ্ত তথ্যের নির্ভরযোগ্যতার অভাব, যেখান থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করি এটি নির্ভরযোগ্য নয় অনেক সময়। এরপর দেখো ভবিষ্যৎ অনিশ্চয়তা আমরা এড়াতে পারি না এবং ঝুঁকি যদিও নির্ণয় করে এড়ানো যায় কিছু ঝুঁকি, সেক্ষেত্রে মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সমস্যা হয়। বিভিন্ন সময়ে বিবেচনার সমস্যা, সময়ের ক্ষেত্রে অনেক সময় আমরা বিবেচনা করতে পারি না, কোনটি 5 বছরের জায়গায় 6 বছর হয়ে যেতে পারে, 5 বছরের জায়গায় 4 বছর দিয়ে মূল্যায়ন করতে পারি। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভুল ফলাফল দেয় এবং মূলধন বাজেটিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যায় ফেলতে পারে। এরপর দেখো সংখ্যাগত পরিমাপের সমস্যায়, যেমন কৌশলগত সুবিধার মতো বিষয় সংখ্যায় প্রকাশ করা যায় না বিধায় বিবেচিত হয় না। তাহলে কৌশল হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটি কিন্তু আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না, এজন্য আমরা কিন্তু রিপোর্টেও উল্লেখ করতে পারি না। তো এই বিষয়গুলো যেহেতু আসে না ক্যাপিটাল বাজেটিং এ, এজন্য কিন্তু আমরা অনেক সময় যে বিষয়গুলো আমাদের কাছে অত্যন্ত মূল্যবান সেই বিষয়গুলো কিন্তু মূল্যায়ন করতে পারি না। এরপর দেখো সিদ্ধান্ত গ্রহণকারীর ব্যক্তিগত বিচার বিবেচনা, সিদ্ধান্ত গ্রহণকারী অনেক সময় নিজের ইচ্ছা, নিজের ঝোঁক প্রবণতা যেদিকে থাকে সেদিকে নিয়ে যেতে চেষ্টা করে, যেটিও কিন্তু মূলধন বাজেটিং এর একটি সমস্যা। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে যে নিচের কোনটি মূলধন বাজেটিং এর সমস্যা বা কোনটি সমস্যা নেই, সেক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদেরকে একটু চিন্তা করতে হবে। এরপর দেখো নিট বর্তমান মূল্য, আমাদের ডিসকাউন্টেড মেথড বা হচ্ছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতির আরো দুটি মেথড ছিল, যেটির একটির নাম হচ্ছে নিট বর্তমান মূল্য পদ্ধতি এবং আরেকটি হচ্ছে আন্ত আয়ের হার পদ্ধতি। এখন দেখো এখানে তুলনামূলক আলোচনা করা হয়েছে। দেখো নিট বর্তমান মূল্য এবং হচ্ছে আন্ত আয়ের হার, এই দুটির ভিতর পার্থক্য কি আসে? দেখো নিট বর্তমান মূল্য নির্ণয়ে বাট্টার হার পূর্বেই নির্ধারিত থাকে, যেটি আন্ত আয়ের হারের ক্ষেত্রে থাকে না। এই বাট্টার হারটি মূলধন ব্যয় বা আবশ্যকীয় মুনাফা হার বা সুযোগ ব্যয় নামে থাকে। তাহলে এটি হচ্ছে মুনাফার হার থাকতে পারে, সুযোগ ব্যয় নামে থাকতে পারে বা হচ্ছে মূলধন ব্যয় তিনটি নামে থাকতে পারে। তাহলে নিট বর্তমান মূল্য পদ্ধতির যে বাট্টার হার সেটি হচ্ছে মূলধন ব্যয় অথবা মুনাফার হার অথবা সুযোগ ব্যয়। কিন্তু অভ্যন্তরীণ মুনাফার হার নির্ণয় বাট্টা হার পূর্বে নির্ধারিত থাকে না, তবে এটি ট্রায়াল বা চেষ্টা করার মাধ্যমে, ট্রায়াল মানে হচ্ছে চেষ্টা করার মাধ্যমে আমরা নির্ণয় করি বা ধরে নিই। নিট বর্তমান মূল্য নির্ণয়ে ব্যবহৃত বাট্টার হারকে সুদের হারে পরিবর্তন দ্বারা সহজে সমন্বয় করা যায় বা সমন্বিত করা যায়। তাহলে এই যে বাট্টার হারকে আমরা সহজে সমন্বয় করতে পারি নিট বর্তমান মূল্য পদ্ধতিতে, কিন্তু অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতিতে আমরা বাট্টাকরণ সম্পূর্ণ করতে পারি না বা সমন্বয় করতে পারি না, ফলে অসম্পূর্ণ থেকে যায় এটি। এরপর দেখো আরো একটি পার্থক্য হচ্ছে এনপিভি দ্বারা
পরস্পর বর্জনশীল প্রকল্প সম্পর্কে সহজেই নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে নির্বাচন করতে সহজ পদ্ধতি হচ্ছে এনপিভি, যেখানে আইআরআর বলছে কোনো কোনো ক্ষেত্রে একাধিক হতে পারে, তাই সত্যিকার মূল্যায়ন কঠিন। তাহলে একাধিক আইআরআর থাকার কারণে আমরা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারি না আইআরআর, যেটি এনপিভি স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে নিতে পারি। পূর্ব নির্ধারিত হারে নগদ প্রবাহকে বাট্টা করার ফলে নিট বর্তমান মূল্য বের করা সহজ হয়, কিন্তু অভ্যন্তরীণ মুনাফার হার নির্ণয় করা বেশ জটিল। এর ৫ নম্বরে আমাদের বলছে নিট বর্তমান মূল্য টাকার অঙ্কে প্রকাশ করা হয়, আর অভ্যন্তরীণ মুনাফার হার শতকরা হারে প্রকাশ করা হয়। তাহলে অভ্যন্তরীণ মুনাফার হার যেহেতু শতকরা হারে প্রকাশ করা হয়, এটি কিন্তু প্রকৃত চিত্র তুলে ধরতে পারে না, আর টাকার অঙ্কে প্রকাশ করলে আমরা কিন্তু প্রকৃত রেজাল্ট দেখতে পারি। এরপর দেখো সার্বিক বিবেচনায় প্রকল্প মূল্যায়নের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য পদ্ধতি হলো, তাহলে এই যে দুটি পদ্ধতির মধ্যে বা এই যে যতগুলো সনাতন এবং আধুনিক পদ্ধতি আলোচনা করলাম, এর ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হলো এনপিভি বা নিট বর্তমান মূল্য, নিট বর্তমান বা নিট প্রেজেন্ট ভ্যালু পদ্ধতি। তাহলে নিট বর্তমান মূল্য পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য, নিট বর্তমান মূল্য পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য, নিট বর্তমান মূল্য পদ্ধতি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। ওকে, এরপর দেখো নিম্নোক্ত, এখন আমরা কিছু প্রশ্ন দেখব যেগুলো এই অধ্যায়ে কিছু জটিল প্রশ্ন থাকতে পারে এবং তোমাদের কনফিউশন ক্রিয়েট হতে পারে। এই প্রশ্নগুলো আমরা হচ্ছে সলভ করার চেষ্টা করব। দেখো নিম্নোক্ত প্রকল্পগুলোর মধ্যে কোনটি গ্রহণ করা হবে। দেখো এখানে কস্ট অফ ক্যাপিটাল দিয়ে দিয়েছে, কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয়, এটিকে আমরা মূলধন ব্যয় বলতে পারি, মূলধন ব্যয়। এই যে মূলধন ব্যয়, আরেকটি হচ্ছে আইআরআর যেটি হচ্ছে অভ্যন্তরীণ আয়ের হার। এখন দুটি বিষয় আছে, একটি হচ্ছে মূলধন ব্যয়, আমি ওই মূলধন বা ওই ক্যাপিটাল কত ব্যয় সংগ্রহ করেছি এটি, এবং হচ্ছে আমার এখান থেকে আন্ত আয়ের হার কত হবে, সেই দুটি। এখন যেখানে এখানে বিষয় তোমাকে দুটি খেয়াল রাখতে হবে, যেখানে মূলধন ব্যয় বেশি সেটি আমাদের গ্রহণ করা যাবে না, এবং দ্বিতীয় কথা হচ্ছে যেখানে আন্ত আয়ের হার বেশি সেটি গ্রহণ করতে হবে। এখন দেখো এই যে এখানে দেখো আইআরআর হচ্ছে ছোট এবং এটি হচ্ছে বড়, তাহলে যদি আমার আয়ের হার যদি কম হয় কষ্টের চেয়ে বা খরচের চেয়ে, সেটি কিন্তু গ্রহণযোগ্য নয়, সেটি গ্রহণযোগ্য নয়। এরপর দেখো এটিতে হচ্ছে আয়ের হার বেশি আছে, আয়ের হার কি আছে পরেরটা বেশি আছে, এবং এর পরেরটাতেও বেশি আয়ের হার বেশি, এবং এটাতে সমান। তাহলে দেখো আমাদের এই দুইটাই কিন্তু গ্রহণযোগ্য, কিন্তু যেহেতু যেহেতু এটিতে সিতে হচ্ছে আমাদের সবচেয়ে আয়ের হার বেশি, সি এর ডিফারেন্সটা দেখো এখানে 5% বেশি, 5% বেশি, আর এখানে মাত্র 2%, 1% বেশি, মাত্র 1% বেশি। তাহলে আমাদের কোনটি আসলে গ্রহণ করা উচিত? আমাদের সি গ্রহণ করতে হবে, আমাদেরকে সি গ্রহণ করতে হবে, বাকিগুলো বর্জন করতে হবে। তাহলে বি, ডি, এ বাদ। তাহলে এ হচ্ছে আমাদের এক্ষেত্রে গ্রহণযোগ্য, সি হচ্ছে আমাদের এক্ষেত্রে গ্রহণযোগ্য। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। রূপালী লিমিটেড গত 4 বছরের কর পরবর্তী নিট মুনাফা এখানে দেওয়া আছে 2010 থেকে 13 সাল পর্যন্ত, এবং 2010 থেকে 13 সাল পর্যন্ত আমাদের নিট মুনাফা দেওয়া আছে। প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ ছিল 4 লক্ষ টাকা, যেটিকে আমি তোমাদেরকে বারবার বলছিলাম এনসিও বা নিট ক্যাশ আউটফ্লো। গড় মুনাফার হার বা এআরআর নির্ণয় করো। তাহলে এআরআর নির্ণয় করতে গেলে তোমাদের উপরে লাগবে গড় নিট মুনাফা। তাহলে উপরে আমাদের যেহেতু গড় নিট মুনাফা লাগবে, সেটি আমরা একটু এইখানে বের করি, গড় নিট মুনাফা, গড় নিট মুনাফা। তাহলে গড় নিট মুনাফা বের করতে হলে আমাকে যে কয়টি বছর রয়েছে সেগুলো নিট মুনাফাকে যোগ করতে হবে, যেখানে রয়েছে 30, 44, 36 এবং 50, 36 এবং 50 ডিভাইড 4টি বছর, তাহলে 4 দিয়ে আমরা ভাগ করব। তাহলে দেখো 30 এবং 44 ও 36 যোগ 80, 80 এবং 50, তাহলে 1,60,000 ডিভাইডেড বাই 4, 1,60,000 ডিভাইডেড বাই 4, তাহলে 40,000 হচ্ছে তোমাদের গড় নিট মুনাফা। 40,000 এই প্রশ্নটিতে গড় নিট মুনাফা। এবং গড় বিনিয়োগ কত? গড় বিনিয়োগ দেখো এই প্রশ্নে কোনো ধরনের ভগ্নাবশেষ মূল্য দেয়নি, তাহলে আমরা ডিরেক্ট এনসিও কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কিন্তু গড় বিনিয়োগ পেয়ে যাব। তাহলে গড় বিনিয়োগ ইকুয়াল টু যে প্রাথমিক বিনিয়োগ আছে এইটি ডিভাইডেড বাই, তাহলে প্রাথমিক বিনিয়োগ আছে আমাদের 4 লক্ষ, 4 লক্ষ ভাগ 2, 4 লক্ষ ভাগ কত 2, তাহলে 2 লক্ষ টাকা আমাদের গড় বিনিয়োগ। গড় বিনিয়োগের পরিমাণ কত? 2 লক্ষ টাকা। তাহলে দেখো উপরে আমাদের যাবে গড় নিট মুনাফা যেটি আছে 40,000, এবং গড় বিনিয়োগ হচ্ছে 2 লক্ষ টাকা, মাল্টিপ্লাইড বাই 100, যেহেতু হার কথাটি বলা হচ্ছে। তাহলে আমরা শূন্যগুলো কাটার চেষ্টা করি, আরো 3টি কাটতে পারবো, 1, 2, 3, তাহলে এটা দিয়ে আবার এটা কাটলে 20%। তাহলে এই প্রশ্নে আমাদের অ্যান্সার হবে 20%। তাহলে গড় মুনাফার হার কত? 20%। গড় মুনাফার হার 20%, গড় মুনাফার হার 20%। আশা করি এটিও তোমরা বুঝতে পেরেছো। আমরা আমাদের এখন আমাদের
তোমরা এই অধ্যায়ের ম্যাথগুলো দেখলে এই অধ্যায়ের ম্যাথগুলো আসলে কেমন আসে আমি তোমাদেরকে পেব্যাক পিরিয়ড এবং পেব্যাক পিরিয়ড এবং গড় মুনাফার হার এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স এই তিন টাইপের ম্যাথ দেখিয়েছি এবং এই যে যতটুকু আলোচনা করেছি এ থেকে আসলে কিভাবে প্রশ্ন আসতে পারে কিভাবে এমসিকিউ গুলো সলভ করা যায় সেটি এখন দেখানোর চেষ্টা করব। দেখো প্রতি বছরের প্রত্যাশিত মোট মুনাফাকে মোট বছর সংখ্যা দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? তাহলে দেখো এখানে প্রত্যাশিত বলে একটি কথা আছে, প্রত্যাশিত মুনাফা। তাহলে প্রতি বছরের প্রত্যাশিত মোট মুনাফাকে মোট বছরের সংখ্যা দ্বারা ভাগ করলে, এখন দেখো এটিকে আমরা যদি একটু ফর্মুলায় প্রকাশ করি তাহলে প্রত্যাশিত মোট মুনাফা বলতে কি বোঝায়? সামেশন অফ ই অফ আর আই, তাই তো, ডিভাইডেড বাই বছরের সংখ্যা। মোট বছরের সংখ্যা আমরা কি বলি? এন। তাহলে এই যে এই ফর্মুলাটা লিখলাম, তাহলে উপরে আমরা মোট মুনাফা লিখলাম প্রতি বছরের এবং নিচে মোট বছরের সংখ্যা লিখলাম। এটিকে বলা হয় প্রত্যাশিত আয়ের হার। এটিকে কি বলা হয়? প্রত্যাশিত আয়ের হার। এটিকে আমরা ই অফ আরও বলি অথবা অনেক সময় বার আরও বলা যায়, বার আর। তাহলে এটি মিনিং হচ্ছে আমাদের প্রত্যাশিত আয়ের হার। এটিকে কি বলা হয়? প্রত্যাশিত আয়ের হার। কি বলা হয়? প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার বা হচ্ছে গড় আয়ের হার। এই প্রত্যাশিত আয়ের হারের আরেকটি নাম হচ্ছে গড় আয়ের হার। গড় আয়ের হার। গড় আয়ের হার। তাহলে এই দুটির যে কোনো একটি বলতে পারো। এখানে গড় আয়ের হার কথাটি বলেছে, তাহলে আমরা অ্যান্সার করব গড় আয়ের হার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ, বা হচ্ছে এই যে গড় আয়ের হার যেটিতে থাকবে সেটি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো নিট বর্তমান মূল্য নির্ণয় কোনটি বাট্টা হার হিসেবে ব্যবহৃত হয়? বাট্টা হার। তাহলে দেখো আমি একটু আগেই আলোচনা করলাম যে নিট বর্তমান মূল্য পদ্ধতিতে বাট্টা হার হিসেবে ব্যবহৃত হতে পারে মূলধন ব্যয়, আবশ্যকীয় মুনাফা অথবা সুযোগ ব্যয়। তাহলে আমরা মূলধন ব্যয় প্রথমে আমরা খোঁজার চেষ্টা করব মূলধন ব্যয়। তাহলে দেখো এই যে এইখানে যে অপশনটি রয়েছে এটি কিন্তু আমাদের মূলধন ব্যয়, তাহলে অ্যান্সার হবে মূলধন ব্যয়। এরপর দেখো মূলধন বাজেটিং এর দ্বিতীয় ধাপ কি? মূলধন বাজেটিং এর তোমরা 5টা ধাপ পড়ছো, যেখানে প্রথম ধাপ ছিল প্রকল্প প্রণয়ন, এরপরে ছিল আমাদের প্রকল্প মূল্যায়ন, তারপর নির্বাচন, তারপর বাস্তবায়ন এবং সর্বশেষ হচ্ছে পুনঃমূল্যায়ন। তো দেখো প্রকল্প প্রণয়ন হচ্ছে প্রথম ধাপ। প্রকল্প প্রণয়ন কি? প্রকল্প প্রণয়ন হচ্ছে প্রথম ধাপ, এটি আমাদের প্রথম ধাপ। তাহলে প্রথম। প্রকল্প নির্বাচন হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ, তাহলে এটি হচ্ছে তৃতীয় ধাপ। প্রকল্প বাস্তবায়ন ছিল চতুর্থ ধাপ এবং এইটি ছিল আমাদের হচ্ছে দ্বিতীয় ধাপ। আরো একটি ধাপ যেটি হচ্ছে পঞ্চম ধাপ, সেটিকে আমরা বলবো প্রকল্প কি? প্রকল্প পুনঃমূল্যায়ন। প্রকল্প পুনঃমূল্যায়ন। তাহলে প্রত্যেকটি প্রশ্ন পড়ার সময় কোনটি কোন ধাপ এই বিষয়টিও কিন্তু আমাদের রিভিশন দিতে হবে। শুধু দ্বিতীয় পড়লা বাকিগুলো স্মরণ করলা না, তাহলে কিন্তু সবগুলোই ভুলে যাবে একটা সময়। তাহলে আমাদের দ্বিতীয় ধাপের কথা বলছে, আমাদেরকে বলছে দ্বিতীয় ধাপ বের করার কথা, যেটি হচ্ছে আমাদের ঘতে রয়েছে, যেটা আমাদের ঘতে রয়েছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে ঘ। এরপর দেখো গড় উপার্জন হার পদ্ধতি। গড় উপার্জন হার মানে হচ্ছে এ আর আর বা গড় মুনাফার হার। এটিকে আমরা কি বলতে পারি? এ আর আর। তাহলে এ আর আর বা গড় মুনাফার হার পদ্ধতির উদ্দেশ্য কি? তাহলে হার, গড় মুনাফার হার মানে কি? মুনাফার হার মানে হচ্ছে আয়। মুনাফার হার মানে কি? আয়। মুনাফার হার মানেই হচ্ছে আয়। মুনাফার হার মানে আয় বা উপার্জন। আয় বা কি? উপার্জন। তাহলে এটির উদ্দেশ্যই হবে উপার্জন সংক্রান্ত কোনো বিষয়। তাহলে দেখো প্রকল্পের সময়কাল নিরূপণ। প্রকল্পের সময়কাল নিরূপণ যেটি আমরা করি হচ্ছে পেব্যাক পিরিয়ডে, যেটি করি পেব্যাক পিরিয়ড, তাহলে এটি হচ্ছে না। এরপর দেখো প্রকল্পের খরচ নিরূপণ। খরচ নিরূপণের জন্য আমাদের কোনো মূলধন বাজেটিং এর কোনো কিছু নাই, তাহলে এটাও হচ্ছে না। প্রকল্পের লাভজনকতা নির্ণয়। প্রকল্পের লাভজনকতা বা প্রকল্পের খরচ নির্বাচনকে তোমরা এনসিও বলতে পারো, নেট ক্যাশ আউটফ্লো, যেটি কোনো পদ্ধতি নয়। প্রকল্পের লাভজনকতা, তাহলে লাভজনকতা আমরা নির্ণয় করি হচ্ছে আয় বা উপার্জন দ্বারা, তাহলে অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হচ্ছে গ বা সি। এরপর দেখো প্রকল্পের বিনিয়োগের পরিমাণ নির্ণয়। বিনিয়োগের পরিমাণ নির্ণয় হচ্ছে আমরা এটিকে বলি হচ্ছে এনসিও, খরচ নিরূপণ বা এনসিও, এটাও হচ্ছে এনসিও। ওকে, ইনভেস্টমেন্ট। তাহলে অ্যান্সার হচ্ছে সি। এরপর দেখো নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের পার্থক্যকে কি বলা হয়? নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের পার্থক্যকে কি বলা হয়? তাহলে নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের পার্থক্যকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে নিট বর্তমান মূল্য পদ্ধতি। কি বলি? নিট বর্তমান মূল্য পদ্ধতিতে আমরা বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের পার্থক্য নির্ণয় করার চেষ্টা করি, দুটি দিয়ে ডিভাইড করে। এরপর দেখো কোনটির ক্ষেত্রে প্রকল্পের নগদ প্রবাহকে আন্ত আয় হারে পুনঃ বিনিয়োগ করা হয়? তাহলে দেখো আন্ত আয় হারে, তাহলে আন্ত আয় হার সংক্রান্ত আমাদের মেথড কোনটি ছিল আসলে? এই যে আন্ত আয় হার এই কথাটি বলছে আমাদেরকে আন্ত আয় হার। তাহলে আন্ত আয় হারের ইংরেজি হচ্ছে ইন্টারনাল রেট। ইন্টারনাল রেট। ইন্টারনাল ইন্টারনাল রেট। ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেটিকে আমরা আন্ত আয়ের হার বলি, ইন্টারনাল রেট অফ
রিটার্ন। এই যে ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে আমাদের আন্ত আয় হার, যেটি অপশন ডি তে রয়েছে, অপশন ডি। তাহলে এটার অ্যান্সার হবে ডি। এরপর দেখো মূলধন বাজেটিং এর উদ্দেশ্য কি, মূলধন বাজেটিং এর উদ্দেশ্য কি, তাহলে তোমাদেরকে প্রথমে পড়ানোর সময় একেবারে বলেছিলাম আমি যে মূলধন বাজেটিং কেন করা হয়। মূলধন বাজেটিং এর উদ্দেশ্য হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পত্তি কেনা। তাহলে দীর্ঘমেয়াদী সম্পত্তি তো আমরা আমাদের কাছে তো অঢেল অর্থ নেই, আমাদের অর্থ, আমাদের সম্পদের পরিমাণ হচ্ছে নির্দিষ্ট। তো অঢেল অর্থ বা মূলধন যেহেতু নেই, আমরা প্রকল্প মূল্যায়নের মাধ্যমে, প্রকল্প এই যে মূলধন বাজেটিং এর মাধ্যমে ডিসিশন নিব। এখন এই যে প্রকল্পগুলো গ্রহণ করার উদ্দেশ্য কি, প্রকল্পগুলো আমরা সম্প্রসারণের জন্য গ্রহণ করতে পারি, অর্থাৎ আমার ব্যবসা বৃদ্ধি করার জন্য, ব্যবসার পরিধি বৃদ্ধির জন্য, ব্যবসা পরিধি বৃদ্ধির জন্য কিন্তু আমরা প্রকল্প কি করতে পারি, মূলধন বাজেটিং করতে পারি বা প্রকল্প বাজেটিং করতে পারি পরিধি বৃদ্ধি করার জন্য। এরপর দেখো পুনঃসংস্থাপন বা পুনঃস্থাপন। তাহলে পুনঃস্থাপন আমার একটি ব্যবসায় হচ্ছে ব্যাকডেটেড হয়ে যাচ্ছে বা সেকেলে হয়ে যাচ্ছে, পুরাতন হয়ে যাচ্ছে, সেটিকে আমাদেরকে আপডেট করতে হতে পারে। আরেকটি হচ্ছে আধুনিকরণ। তাহলে পুনঃস্থাপন করা লাগতে পারে, ধরো একটি মেশিন অকার্যকর হয়ে গেছে, সেখানে আমাদেরকে পুনরায় একটি নতুন মেশিন হচ্ছে তোমাদেরকে কি করতে হতে পারে, ক্রয় করতে হতে পারে। তো সেটিকে আমরা বলবো পুনঃস্থাপন। তারপর যদি বলি নতুন মেশিন ক্রয়, মেশিন ক্রয়। আরেকটি বিষয় হচ্ছে আধুনিকরণ বা হচ্ছে আপডেট করা, সময়ের সাথে সাথে আপডেট করা। তো এই তিনটি কাজই মূলত আমরা মূলধন বাজেটিং এর মধ্যে করি। তাহলে অ্যান্সার হবে সবগুলোই, মানে তিনটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো তিনটি আছে অপশন ঘতে, তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। এরপর দেখো ওয়াই প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 15 লক্ষ টাকা। প্রকল্পটি থেকে আগামী 17 বছরে প্রতি বছর 3 লক্ষ টাকা করে নগদ আন্তঃপ্রবাহ ঘটবে। কোম্পানির পরিশোধকাল, কোম্পানি কি বের করতে বলছে, পিবিপি। তাহলে পিবিপি এখানে আমাদেরকে দেখতে হবে নগদ আন্তঃপ্রবাহগুলো সমান নাকি অসমান। এখন দেখো প্রতি বছর 3 লাখ, তার মানে সমান নগদ আন্তঃপ্রবাহ, সমান নগদ আন্তঃপ্রবাহ। তাহলে সমান নগদ যদি আন্তঃপ্রবাহ হয়, সেক্ষেত্রে তোমরা কি করবা, উপরে মোট বিনিয়োগ আছে আমাদের 15 লক্ষ টাকা। তাহলে আমরা উপরে 15 লক্ষ লিখি, 15 লক্ষ ডিভাইডেড বাই প্রতি বছর বা বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ কত, এটা দিয়ে আমরা ডিভাইড করব। তাহলে এই যে ডিভাইড করলাম, তাহলে হচ্ছে 5 বছর। তাহলে দেখো 15 3 দিয়ে ভাগ করলে হয় আমাদের 5 বছর। তাহলে এটির অ্যান্সার হবে 5 বছর, যেটি আমাদের এইখানে রয়েছে। তাহলে 5 বছর অ্যান্সার। এরপর দেখো স্বপ্ন কোম্পানি লিমিটেড 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, যা থেকে আগামী 5 বছর। তাহলে 10,000 টাকা হচ্ছে আমাদের বিনিয়োগ, 10,000 টাকা আমাদের কি বিনিয়োগ বা এনসিও, নেট ক্যাশ আউটফ্লো। এরপর দেখো যা থেকে আগামী 5 বছরে প্রতি বছর 4,000 টাকা করে পেল, তাহলে এটিও আমাদের সমান নগদ প্রবাহ, সমান নগদ প্রবাহ। উক্ত কোম্পানির বিনিয়োগের পরিশোধকাল কত, তাহলে বিনিয়োগের পরিশোধকাল মানে পিবিপি বের করতে হবে। তাহলে পিবিপি সমান নগদ প্রবাহ হলে কি হবে, উপরে আমরা আউটফ্লো বা বিনিয়োগ দিয়ে আর নিচে হচ্ছে 4,000 বা সমান যে নগদ প্রবাহ আছে সেটি দিয়ে ডিভাইড করব। তাহলে দেখো 10কে 4,000, তাহলে এই যে 10,000কে 4 দিয়ে ভাগ করলে কি হয়, আসলে 10কে 4 দিয়ে ভাগ করলে তোমাদের অ্যান্সার হবে 2.5 বছর, 2.5 বছর। তাহলে দেখো এটি আছে অপশন বি বা খতে। এরপরে দেখো পরিশোধকালের সীমাবদ্ধতা কি, পিবিপি বা পেব্যাক পিরিয়ডের সীমাবদ্ধতা কি। প্রথমেই আমরা দেখছিলাম পিবিপি আর গড় মুনাফার হার হচ্ছে একটি সনাতন পদ্ধতি, এবং এটি হচ্ছে অর্থের সময় মূল্য বিবেচনা করে না। আমি আলোচনার সময় তোমাদেরকে বলেছিলাম এটি হচ্ছে অর্থের সময় মূল্য বিবেচনা করে না। তারপরে যেহেতু সময় মূল্য বিবেচনা করে না, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের মূল ভ্যালু প্রকাশ করতে পারে না। তাহলে সীমাবদ্ধতাগুলো আমরা একটু দেখি। সময় মূল্যের বিবেচনা করে না, প্রথম কথা হচ্ছে সময় মূল্য বিবেচনা করে না, যেটি একটি কারেক্ট বিষয়। তাহলে সময় মূল্য যদি বিবেচনা না করে, এটি হচ্ছে একটি সীমাবদ্ধতা বা লিমিটেশন। অবশেষ মূল্য বিবেচনা করে না। পিবিপির ক্ষেত্রে কি আমরা অবশিষ্ট মূল্য, ভগ্নাবশেষ মূল্য কোথাও কাজে লাগিয়েছিলাম, গড় নিট পিবিপির ক্ষেত্রে আমাদের ভগ্নাবশেষ মূল্য কোনো কাজে লেগেছিল, কোথাও কোনো কাজে লাগে নাই। সমান নগদ প্রবাহের ক্ষেত্রেও লাগে নাই, আবার অসমান নগদ প্রবাহের ক্ষেত্রেও লাগে নাই। তাহলে এটিও বিবেচনা করা হয় না, এরপর দেখো সকল নগদ প্রবাহ বিবেচনা করে না। কারণ এটি হচ্ছে যে বছরে আমাদের বিনিয়োগের পরিমাণ উদ্ধার হবে সেই বিষয়টিকে নির্দেশ করে। অর্থাৎ ধরো একটি প্রকল্প 5 বছর মেয়াদি, তো তোমার 3 বছরে ধরো 10 লক্ষ টাকা বিনিয়োগ করছিল, এটা উঠে গেল। এরপরে পরবর্তী 2 বছরে আসলে কোনো লাভ হচ্ছে কিনা, কতটুকু লাভ হচ্ছে, এগুলো বিবেচনা করে না। এজন্য বলা হচ্ছে নগদ প্রবাহ আসলে বিবেচনা করে না, সকল নগদ প্রবাহ বিবেচনা করে না। অর্থাৎ তোমার বিনিয়োগ কাল পরবর্তী
মানে বিনিয়োগকৃত অর্থ ওঠার পরে যে নগদ প্রবাহ আছে সেটি আর বিবেচনা করে না। তাহলে সবগুলো কথাই হচ্ছে সীমাবদ্ধতা, তাহলে অ্যান্সার হবে সবগুলো। তাহলে অ্যান্সার হবে সবগুলো, সবগুলো আছে অপশন ঘতে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে ঘ। এই প্রশ্নের অ্যান্সার হবে ঘ। এই প্রশ্নের অ্যান্সার হবে ঘ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমাদের আজকের ক্লাসে আমরা যে মূলধন বাজেটিং এর যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, আশা করি তোমরা সবগুলো বিষয় বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা যদি ফিনান্স প্রথম পত্রের পরবর্তী ক্লাস নিই, তাহলে আমরা পরবর্তী থেকে আলোচনা করব এবং তোমাদেরকে পরবর্তীতে ফিনান্স দ্বিতীয় পত্র এবং ব্যবসায় শিক্ষা বিভাগ সহ অন্যান্য যে আমাদের ফ্রি ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং আমাদের যে এইচএসসি ফাইনাল রিভিশন কোর্স রয়েছে, এইচএসসি ফাইনাল রিভিশন কোর্স যেটি রয়েছে সেটিতে কিন্তু তোমার মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ সহ আলিমের যারা আছো তারা প্রত্যেকটি বাংলা ইংরেজি আইসিটির পাশাপাশি প্রত্যেকটি গ্রুপ সাবজেক্টের পূর্ণাঙ্গ রিভিশন পেয়ে যাচ্ছ, এবং তোমরা চাইলে কিন্তু সেই গ্রুপটা সেই কোর্সটিতে এনরোল করতে পারো। তোমরা আমাদের যে কোর্স এনরোলমেন্টের যে বিষয় সেই ক্ষেত্রে আমরা bdsoi.com এখানে ভিজিট করতে পারো, অথবা আমাদের পেজে নক করলেও করতে পারো। আমাদের পেজে নক করলেই হবে, তোমরা বিস্তারিত পেয়ে যাবা। অথবা এই যে বিডিএসওই এই কথাটি যদি তোমরা গুগলে লেখো তাও কিন্তু আমাদের পেয়ে যাবে, সাথে .com দিতে পারো, নাও দিতে পারো। আচ্ছা, তো তোমাদেরকে ক্লাসে দেখা হবে তোমাদের সাথে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আবারও কোনোদিন কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।